शंकर भगवान महादेव की जय। जय श्री अमरनाथ जी बाबा बर्फानी महाराज की जय। आज 21/7/2024 আমরা দুদিনের ট্রেন জার্নি সেরে এসে পৌঁছেছি জম্মু তাওয়াই স্টেশনে। এখন দাঁড়িয়ে আছি জম্মু কাশ্মীরের জম্মু তাওয়াই স্টেশনে। আমরা এখান থেকে এখন RFID কার্ড বানিয়ে যাত্রার উদ্দেশ্যই তো বলা হলো না, এবার আমরা যাত্রা করতে চলেছি বাবা অমরনাথজি গুফায়। বাবা অমরনাথজি দর্শনের উদ্দেশ্যে রওনা হতে চলেছি। ট্রেকিং আছে 34 কিলোমিটার ওঠা পেহেলগাম দিয়ে এবং 14 কিলোমিটার নামা বালতাল দিয়ে। আমরা নেমে এগিয়ে যাব। পুরো ভিডিওটাই থাকবেন সাথে, টোটাল রাস্তাটা আমরা দেখাবো। আমাদের প্রথম কাজ হবে RFID কার্ড বানানো। স্টেশনের বাইরেই RFID কার্ড হচ্ছে, আমরা সেই দিকে এখন রওনা দিচ্ছি। RFID কার্ড বানাতে হবে প্রথমে, তারপর আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে যাব। ওখানেই আমাদের থাকা খাওয়ার হবে আজকের দিন। সব কিছু প্ল্যান মাফিকই চলছে, দেখা যাক ভোলেনাথ কত দূর এগিয়ে নিয়ে যায়। আশা করছি সবই ঠিকঠাক হবে। ব্যাগের ওজন নেহাত কারোরই কম নেই, এই সমস্ত ব্যাগ নিয়েই আমাদের উঠতে হবে। জয় ভোলে, জয় বাবা অমরনাথ জি কি জয়। স্টেশনের বাইরে RFID কাউন্টার, আমরা চলে এসেছি RFID কার্ড করতে। RFID কার্ডের লাইনে এখন দাঁড়াবো। প্রথমের যে স্টেপ আমরা খুব সহজে করে নিলাম, এটা হলো RFID কার্ড। অমরনাথজি যাত্রার জন্য RFID কার্ড খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে হলো আমাদের RFID কার্ডের ব্যবস্থাপনা জম্মুর, এখান থেকে আমরা RFID কার্ড বানালাম। RFID কার্ড বানানো হয়ে গেছে। এখন আমরা একটা সিম নেওয়া খুবই দরকার। সিম ছাড়া এখানে আমরা বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছি না, কেন কি আমাদের যে সিম সেটা টোটালটাই বন্ধ হয়ে গেছে। এখানকার সিম ছাড়া চলবে না, আর যদি পোস্টপেড সিম থাকে তারা চালাতে পারবে। আমরা সিম একটা নেব, নিয়ে বাড়ির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করব। দেন আমরা এখান থেকে ভগবতীনগর বেস ক্যাম্পের দিকে রওনা হব। সেখানে গিয়ে গাড়ি ঠিক করব কালকে যাওয়ার জন্য। কালকে আমাদের পেহেলগাম দিয়ে রুট আছে, পেহেলগাম থেকে কালকে আমরা রওনা হব পেহেলগামের উদ্দেশ্যে। জম্মু তাওয়াই রেল স্টেশনের বাইরে বেরিয়ে এলেই দাঁড়িয়ে আছে অনেক বাস। সেই বাসে উঠলে ভগবতীনগর নিয়ে যাবে, ভাড়া মাত্র 30 টাকা। আমরা চলেছি ভগবতীনগর বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ভগবতীনগর বেস ক্যাম্পে যাওয়ার জন্য এই হচ্ছে লাইন করেছে এরকম, সামনেও এরকম লাইন রয়েছে। আমরা প্রথমে যাত্রা পার্চি দেখিয়ে আমরা লাইনে ঢুকেছি। এরপরে আরও অনেকগুলো চেকিং হবে। চেকিং হওয়ার পরে আমরা পৌঁছে যাব ভগবতীনগর যাত্রী নিবাসে। আমরা সিম নিয়েছি, জিওর সিম। এখানে 300 টাকা করে, 1.5 GB নেট ডেলি, 30 দিন ভ্যালিডিটি। BSNL 200 টাকা। জিও নেওয়াই ভালো নাকি? জিও নিয়েছি। খানিকক্ষণের মধ্যে সিম চালু হয়ে যাবে, যোগাযোগও হয়ে যাবে বাড়ির সাথে। যাই বলে প্রচুর চেকিং। আমরা 2-3টে চেকিং পার করে এসে লাইনে দাঁড়িয়ে আছি। কেমন চেকিং? কেমন? ভালো চেকিং, ভালো চেকিং, সিকিউরিটি ভালো। বারে বারে চেক হচ্ছে, ব্যাগ চেক হচ্ছে, কাগজ চেক হচ্ছে। এরপর আমরা আরও লাইন রয়েছে সামনে, মনে হচ্ছে আরও 1 কিলোমিটারের লাইন পার করে তারপরে পৌঁছবো। আমাদের পিছনে কিছুটা লাইন আটকে দিয়েছে। আমাদের 8জনের 3জন এখনো পিছনে আটকা পড়ে রয়েছে। সবাই আসলে তারপরে একসঙ্গে আমরাও যাব। প্রায় 2 ঘন্টার লাইনে দাঁড়িয়ে আমরা এসে পৌঁছে গেলাম ভগবতীনগর বেস ক্যাম্পে। এখানে আমাদের ব্যাগ স্ক্যানিং হয়েছে, নিজেদের সিকিউরিটি চেকিং হয়েছে এবং RFID কার্ড আমরা শো করে আমাদের প্রমাণপত্র দাখিল করব যে আমরা ভগবতীনগর বেস ক্যাম্পে প্রবেশ করলাম এবং এই অবধি পৌঁছলাম। একবার করে ব্যাগ স্ক্যানারে এক্সরেতে চেকিং, তারপরে আমাদের চেকিং, এই সমস্ত করে করে জাস্ট ভগবতীনগর যাত্রীনিবাসের ভিতরে আমরা ঢুকেছি। এখন থাকার জন্য ব্যবস্থা এবং বাসের টিকিট কালকে পেহেলগাম থেকে যাওয়ার, এই দুটো করতে হবে। কোথায় কী হয় আবার দেখি। বাসের টিকিট পাওয়া হয়ে গেছে। এখন চলছে আমাদের হল রুম একটা পাচ্ছি, তার জন্য ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, দর্শনের ডেট 23 তারিখ দিতে হবে। আমরা ফর্ম ফিল আপ করে তারপর রুম নেব। ফর্ম ফিল আপ করে আমরা লজিং কাউন্টারের কাছে দাঁড়িয়ে পড়েছি লাইনে। এখানে আমরা রুম নেব এখন। রুমের
1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্লক রুমে ডরমেট্রির আমরা কাগজ পেয়েছি। এখন ডরমেট্রিতে গিয়ে থাকতে হবে। যাই, এবার গদি নিতে হবে, ঠিক আছে? এরকম হল ঘর বড় সড়ো, এর মধ্যে এরকম গদি নিচে পাওয়া যাচ্ছে। এক একটা 120 টাকা করে। গদি ফেরত দিলে সঙ্গে সঙ্গে 100 টাকা রিটার্ন দিয়ে দেবে, 20 টাকা লাগবে মাত্র। বাইরের দৃশ্যও সুন্দর, চারিদিকে জানালা আছে, এসি রুম, পাখাও চলছে। এখন এখানে রেস্ট নিতে হবে। রাত্রির 1:30টায় বাস, রাত্রির 1:30টায় আমরা পেহেলগামের উদ্দেশ্যে রওনা হব। আজকের দিন এ অবধি খুব লড়াই চললো, এখন বিশ্রাম নেওয়া যাক। ভগবতীনগর ক্যাম্পের ভিতরে বসে না থেকে দেখতে বেরিয়েছিলাম বাইরের দিকটা কেমন। বাইরে বেরিয়ে এসে অবাক কাণ্ড দেখি, প্রচুর প্রচুর ভান্ডারা। সেখানে ভাত, ডাল, তরকারি এসবের পাশাপাশি রয়েছে হাওয়াই মিঠাই, মিষ্টি, জিলিপি, ফুচকা, এমনকি দক্ষিণ ভারতীয় খাবার, ইডলি, ধোসা, কি না কি নেই। ফ্রিতে খাওয়াচ্ছে, ডেকে ডেকে খাওয়াচ্ছে, নাচে গানে আনন্দ করে খাওয়াচ্ছে। এত ভালো লাগলো, এত ভালো ভালো খাবার খেয়ে মন ভরে গেল। ভান্ডারাতে ধোসা হচ্ছে, ওখানে আবার কটন ক্যান্ডি হচ্ছে, কটন ক্যান্ডি। जय बोले जय बोले। अमरनाथ जी में जोगी आया पार्वती का। আমার পিছনে দেখা যাচ্ছে এটা হলো ভগবতীনগর যাত্রী নিবাস। 3 তলা অবধি এখানে রয়েছে বড় বড় হল ঘর, 50 টাকা করে পার হেড। ভিতরে পায়খানা, বাথরুম, স্নান করার সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে নানান রকমের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে পিছনে বড় স্ক্রিনের উপরে সবসময় ভিডিও চলছে, তার সঙ্গে গান চলছে। সবাই খুব আনন্দের সঙ্গে রয়েছে, এখানে খুব মজা চলছে, দারুণ ব্যাপার চলছে। আবার অনুষ্ঠান চালু হচ্ছে, আবার অনুষ্ঠান শুরু হচ্ছে, বড় জায়ান্ট স্ক্রিন চলছে, দারুণ মজার মধ্যে রয়েছে সবাই। খুবই সুন্দর ব্যাপার, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। স্নান হয়ে গেছে আমাদের, এখন একটু লঙ্গরের ওখানে যাব। পাশেই লঙ্গর আছে, সেখানে চায়ের ব্যবস্থা চলছে, চা খাবো। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। বালতালের কনভয় ছেড়ে দিয়েছে, বালতাল রুটের জয় বলে বালতালের কনভয় যাচ্ছে। প্রথমে বাস যাচ্ছে, ছোট গাড়ি গেছে। বালতাল রুটের গাড়িগুলো সবই কনভয় বেরোচ্ছে। সেমি ডিলাক্স, ডিলাক্স সমস্ত বাস পরপর পরপর যাচ্ছে, ছোট গাড়িও আছে। এখন বাসগুলোই যাচ্ছে পরপর। বালতালের বাস প্রথম ছাড়ে, বালতালের বাস। পেহেলগামের বাস এখানে সব যাত্রীরা দাঁড়িয়ে রয়েছে মাঠে। পেহেলগামেরও এরকম কনভয় দিয়েই ছাড়বে, সব বাস দাঁড়িয়ে আছে পেহেলগামেরও। বালতাল রুটের গাড়ি এখন যাচ্ছে, সব বালতাল রুটের গাড়ি। রাত 1:30টায় কনভয় ছাড়ার কথা থাকলেও আমাদের পেহেলগামের উদ্দেশ্যে যে বাস তা বেরোলো ভোর 4:30টায়। প্রথমে বালতালের বাস বেরিয়ে গেছে। আমাদের সাথে রয়েছে প্রচুর আর্মি। প্রথমে বিএসএফের কনভয় রয়েছে, তারপরে ছোট গাড়ি রয়েছে, তারপর ট্রাভেলার গাড়ি রয়েছে, তারপর বাস রয়েছে। এইভাবে সারিবদ্ধভাবে চললো এবং পিছনেও বিএসএফের গাড়ি। রাস্তায় এইরকম সিকিউরিটি সারা রাস্তায় প্রতি 50 মিটার অন্তর অন্তর রয়েছে। হাই জেড ক্যাটাগরি সিকিউরিটির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা প্রথম একটা দীর্ঘতম টানেল অতিক্রান্ত করতে চলেছি। এই টানেলটির দূরত্ব 9 কিলোমিটার। এত সুন্দর টানেল, এত আলো দিয়ে সুসজ্জিত করা, মন একেবারে ভরে যাচ্ছিল।
বাসের সামনের দিকে এসে ভিডিও না করে পারলামই না। সামনের দিকে দাঁড়িয়ে অপূর্ব এই দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। এই রাত্রেবেলায় বেরিয়েছি, কাল সারা রাত ট্রেন জার্নি ছিল, মনেই হচ্ছে না, মনে হচ্ছে শুধু দেখতেই থাকি, সামনে দাঁড়িয়েই থাকি। বাস দেখা যাচ্ছে পিছনে লম্বা লাইন, এই সব বাস একসাথে আসছে, সমস্ত গাড়ি একসঙ্গে কনভয় করে আসছে। আবার এই যে এদিকেও পিছনে আর্মি আমাদের সঙ্গে রয়েছে, সারা রাস্তা আর্মি প্রোটেকশন, একটু বাদে বাদে আর্মি দাঁড়িয়ে আছে, আর্মির গাড়ি মাঝখানে আছে, পিছনে আছে, এরকম মাঝখানেও আছে আর্মির গাড়ি। এইবার আমরা যাচ্ছি ভান্ডারায় খাওয়ার জন্য। ভান্ডারাতেও আর্মি প্রোটেকশন দেওয়া আছে, ভান্ডারাতেও আর্মি রয়েছে। ভান্ডারায় গিয়ে আমরা সকালে এখন কিছু খেয়ে নেব, তারপরে আবার রওনা হব। সকালের ভান্ডারার প্রথম ব্রেকফাস্ট। আমাদের চোখের সামনে দিয়ে যত বাস দেখা যাচ্ছে এবং পিছন দিকেও ঘাড় ঘোরালে যত বাস দেখা যাচ্ছে, টোটাল কনভয়টাই অমরনাথ যাত্রার বাস। যখন অমরনাথ যাত্রার কনভয় চলে তখন অন্য কোনো গাড়িকে এই রাস্তায় ঢুকতে দেওয়া হয় না। প্রচুর নিরাপত্তার মধ্যে দিয়েই গাড়ি চলে এবং আমরা এক অপূর্ব সুন্দর কাশ্মীরের ভ্যালি দেখতে দেখতে পেহেলগামের উদ্দেশ্যে চলেছি, একটুও চোখের পাতা বুঝে আসছে না। আমরা এখন অতিক্রম করছি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার নাম বানিহাল। আমরা ফেরার দিন এখান দিয়েই ফিরব শ্রীনগর থেকে বানিহাল ট্রেন ধরে। যদিও বর্তমানে লাইনটি সাঙ্গলদান অবধি এক্সটেনশন হয়ে গেছে এবং সামনে কাটরা অবধি লাইন যুক্ত হয়ে যাবে। আমরা অতিক্রম করলাম বানিহাল রেলওয়ে স্টেশন। ভোর 4:30 বাস ছেড়ে 300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা 11:30 নাগাদ এসে পৌঁছালাম পেহেলগামে। এখন আমরা ঢুকছি পেহেলগাম বেস ক্যাম্পে। এখানেও আমাদের RFID চেক করে ঢোকানো হবে। পেহেলগামে সিকিউরিটি চেকিংয়ের পর আমরা এবার ভিতরে ঢুকছি টেন্টের দিকে। একসাথে আছি সবাই। বাম বাম ভোলে, বাম বাম ভোলে, বাম বাম ভোলে, জয়। আমরা চলে এসেছি পেহেলগাম। পেহেলগামের টেন্ট নেওয়া হয়ে গেছে। এই যে এরকম টেন্ট আছে প্রচুর। তা আমাদের টেন্টটা একটু ভালো টেন্টই হয়েছে। এই যে আমাদের টেন্ট, ভিতরে সবাই বসে পড়েছে, মোটা মোটা গদি দেয়া আছে ভিতরে। হ্যাঁ, 10 জনের থাকার জায়গা। 10 জনের মধ্যে আমরা থাকবো 8 জন। টেন্টের খরচ নিল 3200 টাকা। একটুখানি কম হতো, পর্চি কাটানো পর্চির হিসাবে আর একটু কম হয়, 330 টাকা করে পার হেড। কিন্তু আমাদের একটু বেশি হলো, ভালো একটা টেন্ট একটু দেখে নিতে গেলাম সেই জন্য। যাক, এখন সবাই বিশ্রাম নেব। কালকে ভোরবেলায় আমরা বেরোবো, আশা করি 3টের মধ্যে বেরিয়ে পড়বো। সবাই সুস্থই আছি, ঠিকঠাকই আছি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। বাড়ি থেকে কিছু নিয়ে আসতে ভুলে গেলেও কোনো অসুবিধা নেই। এখানে ব্যাগ, জুতো, টুপি, চশমা সব কিছু পাওয়া যায়। প্রচুর দোকান রয়েছে, সমস্ত কিছু দোকান রয়েছে। আর খাওয়া দাওয়ার জন্য তো কোনো পয়সাই লাগবে না। এই পিছনে সব বড় বড় লঙ্গার, যত খুশি যা খুশি খাও, শুধু নষ্ট করো না, তাহলেই হবে। খুবই সুন্দর, বিউটিফুল পেহেলগাম, বিউটিফুল, অপরূপ সুন্দর। এত সুন্দর দেখতে। পেহেলগামের ভান্ডারা, সব ভান্ডারা, প্রচুর ভান্ডারা, দারুণ দারুণ খাবার, ডেকে ডেকে খাওয়াচ্ছে বিনা পয়সায়। আসো আসো, আমার এখানে খাবার বিখ্যাত। এ বলছে আমার এখানে খাবার বিখ্যাত। কি নেই এখানে? ভাত, ডাল, ধোসা, ফুচকা, সমস্ত কিছু, নান, তন্দুরি রুটি,
মশলা তন্দুরি, বহু কিছু বহু কিছু। পেহেলগামের ভান্ডারায় এসে মনে হচ্ছে কোনো এক সুসজ্জিত এক বিশাল বিয়ে বাড়িতে এসে আমরা উপস্থিত হয়েছি। নাচে গানে আনন্দে মেতে উঠেছে সবাই, দারুণ দারুণ আনন্দ করছে সবাই। আজ 23/7/2024, আমরা ভোর 3টের থেকে এসে এখানে লাইনে দিয়েছি। এটা হচ্ছে পেহেলগামের থেকে চন্দনবাড়ি যাওয়ার লাইন প্রচুর হয়ে গেছে। এখন বাজে 3:45, পুরোপুরি লাইন। 4টেই গেট খুলবে। এখান থেকে আমরা বেরিয়ে গাড়ি নেবো, গাড়ি নিয়ে চলে যাব চন্দনবাড়ি। ওখান থেকে ট্রেকিং শুরু হবে। আজ 23/7/2024 আমরা অমরনাথজি যাত্রা ট্রেকিং করতে চলেছি। দেখা যাক একদিনে শেষ করতে পারি না দুদিনে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয় ভোলে। লাইনের প্রথম দিকেই আমরা দাঁড়িয়েছিলাম, সেই জন্য গাড়ি পেতেও আমাদের বিশেষ অসুবিধা হয়নি। খুব শিগগিরই গাড়ি পেয়ে গেছি। মাত্র 14 কিলোমিটারের রাস্তা আমাদের যেতে হবে, চন্দনবাড়ি পৌঁছতে হবে। ওখান থেকেই আমাদের ট্রেকিং শুরু। রাস্তা প্রায় ফাঁকা, অন্ধকারের বুক চিরে গাড়ি এগিয়ে চলেছে আমাদের চন্দনবাড়ির উদ্দেশ্যে। জয় ভোলে। চন্দনবাড়ি গেট পৌঁছে গেছি। এখন চন্দনবাড়ি গেট আমরা পৌঁছে গিয়েছি। এখন আমরা চন্দনবাড়ি ক্রস করব। অনেক ফাঁকায় চলে এসেছি। এখনো ভিড় কিছুই হয়নি, কোনো ভিড়ই হয়নি, ফাঁকাই আছে, একদম ফাঁকা। প্রথম চড়াই, যেটা আমাদের বেশি সবথেকে প্রথম চড়াই, সেটা হলো পিছু টপ। পিছু টপের জন্য নতুন রাস্তা তৈরি হয়েছে এবছর থেকেই। এটা হচ্ছে মানুষের পায়ে চলার জন্য পিছু টপের নতুন রাস্তা। 1 কিলোমিটার বেশি হবে, কিন্তু ঘোড়ার ঠেলাঠেলি থাকবে না, এটাই ভালো। আমরা পিছু টপের নতুন রাস্তা দিয়ে পথ চলা শুরু করেছি। প্রথম আমাদের গন্তব্য হবে পিছু টপ। আজকে টার্গেট নিয়ে রেখেছি শেষনাগ অবধি পৌঁছানোর। দেখা যাক কত অবধি পৌঁছতে পারি। জয় ভোলে। প্রথম 1 ঘন্টা হাঁটা শেষ করেছি, অনেক দূর চলে এসেছি। আমার পিছনে ওই দূরে টেন্ট দেখা যাচ্ছে, ওইখান থেকে হাঁটতে হাঁটতে এলাম। ওইটা ছিল চন্দনবাড়ি। আর আমরা পিছু টপের দিকে এগোচ্ছি। এই পিছু টপ এগিয়ে যাই। 1 ঘন্টা হাঁটা আমাদের কমপ্লিট হলো। জয় ভোলে। পিছু টপের চড়াই চড়ছি। এই যে পিছনের রাস্তা, নিচে লোক আসছে। আর দেখা যাবে ওই যে উপরে পোল দেখা যাচ্ছে, ওর উপরে। এই হলো পিছু টপ। প্রথম 3 কিলোমিটার চড়াই শেষ করে পিছু টপ পৌঁছে গিয়েছি। হলো পিছু টপ 0। এখানে আমরা পিছু টপ চলে এসেছি। এরপর এখান থেকে নেক্সট জজিবল 4 কিলোমিটার, শেষনাগ আর 9 কিলোমিটার, আর পঞ্চতারণী 23। টার্গেটটা পঞ্চতারণী রাখি, তারপরে দেখা যাক কতটা এগোনো যায়। জয় বলে। প্রথম 3 কিলোমিটারের কঠিন চড়াই জয় করার পর আমরা যখন সামান্য একটু নেমে এসেছি, পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আমাদের চোখের সামনে অসম্ভব সুন্দর হয়ে দাঁড়িয়েছে। পাহাড় এত সুন্দর বলেই তো প্রতি বছর এর টানে আমরা চলে আসি। ট্রেকিং করতে প্রচুর কষ্ট হয়। সবাই বলে ঘুরতে যাস, কিন্তু এতে যে কত কষ্ট আছে এ কেউ জানে না। কিন্তু সব কষ্টের ঊর্ধ্বে এই সৌন্দর্যে সব ভুলে যাই, আবার আসি ফিরে ট্রেকিং করতে পাহাড়ে। পিছু টপ ক্রস করে নেক্সট অফিস আমরা জজিপাল চলে এসেছি। এই যে জজিপালের লঙ্গরখানা আছে, এখানে টেন্ট, রাস্তা নিচ দিয়ে যেতে হবে। জজিপাল থেকে আরও আগে শেষনাগ। জয় বলে চলতে থাকো। দুই দিকে পাহাড়,
মাঝখান দিয়ে বয়ে চলে এসেছে স্রোতস্বিনী নদী গ্লেসিয়ার ভেঙে। এ এক অপরূপ সৌন্দর্য। চলতে চলতে পা দাঁড়িয়েই যায় যখন দেখা যায় পাহাড়ি ঝর্ণা অপরূপ সুন্দরভাবে নেমে এসেছে। ছবি তো সবাই তুলবেই, ছবি তোলার জন্যে আমরাও দাঁড়িয়ে পড়ি। পথে ক্লান্তি দূর হয়ে যায় এই সৌন্দর্যে। নাগাকোটি থেকে শেষনাগ আর এক কঠিন চড়াই আমরা চড়তে চলেছি। দারুণ কঠিন রাস্তার মধ্যে দিয়ে আমরা পৌঁছবো শেষনাগ এবং পৌঁছে গেলাম শেষনাগ। শেষনাগ ঝিলের অপরূপ সৌন্দর্যে মন ভরে উঠল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিলাম। প্রথম ঝলক শেষনাগ ঝিলের দেখতে পাওয়া গিয়েছে। শেষনাগ ঝিলের প্রথম দর্শন পাওয়া গেল। সামনে গেলে পুরোটাই পাবো। গ্লেশিয়ার এখনো উপরে আছে, বরফ কাছেও একটা পাচ্ছি, কাছেও বরফ আছে, কম গলে গেছে কিন্তু আছে এখনো। দুর্গমগিরি কান্তরমের দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশিরে দুস্তর পারাবার। সেই বাংলার মানুষ আমরা, নজরুল রবীন্দ্রনাথ দেশের মানুষ। এই সমস্ত পার করতেই হবে রাস্তা। যাই বলে অপূর্ব সুন্দর শেষনাগ ঝিল, অপূর্ব সুন্দর। अमरनाथ की अमर यात्रा करता है किस्मत वाला, अद्भुत गुफा विशाल निराली नर दरवाजा न ताला। दूर जाए है घटी रास्ता है कठिन बस चलते जाना रे, बम बम के लगाना रे। दूर जाए है घटी रास्ता है कठिन बस चलते जाना रे, जय जय बम बम के लगाना रे। चल अमरनाथ चल अमरनाथ चल अमरनाथ प्यारे, बम बम के लगाना रे। 12টা বাজতে 10-এর মধ্যে আমরা শেষনাগ চেকিং পয়েন্ট এই যে পার করলাম। RFID কার্ড এবং আমাদেরকে ফের চেক করা হলো। যাই বলে আমরা 12টার মধ্যে ঢুকে পড়েছি শেষনাগে। এখন দেখা যাক আর কত দূর এগোতে পারি। যাই বলে সামনে লঙ্গর আছে, এই যে লঙ্গর। যাই বলে শেষনাগ কমপ্লিট করে আমরা এবার পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে শেষনাগ আমরা পিছনে ছেড়ে এসেছি, এ হচ্ছে শেষনাগ ভ্যালি। বাঁ পাশে শেষনাগের থাকার জায়গা, বিউটিফুল অ্যাডভেঞ্চার, বিউটিফুল ট্রেকিং, দারুণ লাগছে। এই হচ্ছে শেষনাগ কমপ্লিট হলো। এবার সামনে ওই উঁচুতে উঠতে হবে, যেখানটায় একটা টেন্ট দেখা যাচ্ছে, ঠিক এইখানে উঠতে হবে। তারপরে আছে আরো গণেশ টপ। ওকে, যাই বলে আগে দেখো। বৃষ্টি চলে এসেছে, আমরা গণেশ টপের কাছাকাছি আছি, 2 কিলোমিটার আছে। এর সব থেকে খতরনাক, যতটা আসলাম সব থেকে খারাপ রাস্তা। বৃষ্টি হয়েছে তাই কাদাও হয়ে গেছে, একদম কাদা, এরকম যাওয়া যাচ্ছে না। কেমন উঁচু, ওই যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, মাথাটা ওরও উপরে উঠতে হবে। তারপরে আরো 1 কিলোমিটার উপরে গণেশ টপ, এখান থেকে 1 কিলোমিটার, তারপরে আর 1 কিলোমিটার গণেশ টপ। ফেটে যাচ্ছে সব। কি দাদা, ভাল লাগছে? যাই বলে দুজন অলরেডি ঘোড়ায় উঠে গেছে, আর কিছু করার নেই, বাকি আমরা যাচ্ছি। যাই বলে এই রাস্তা খুব 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 কঠিন। ওই উপরে আর পারা যাচ্ছে না, এত উঁচু, এক পা ফেলে ওঠাই কঠিন। গণেশ টপ ওঠার আগে কি ওয়েবেল টপ দেখলাম 1 কিলোমিটার, তারও পরে গণেশ টপ আরও 1 কিলোমিটার নাকি আরও হাই, প্রচুর উঠতে হবে উপরে, বহুত দূর, পারা যাচ্ছে না। মোটামুটি এক পা ফেলাই কঠিন, এতটাই খাড়া ওঠা। যাই বলে দেখি কি হয়। কঠিন হয়ে যাচ্ছে এই রাস্তা পার করা, এত চড়াই, ভগবান শক্তি দাও।
এই লেভেলের খাড়া। সঞ্জয়কে পাঠিয়ে দেওয়া হলো ঘোড়ায়। দেখতে খুব সুন্দর, সব বরফ জমে রয়েছে, কিন্তু এতটাই খাড়া পারা যাচ্ছে না আর। 14,800 ফুট উপরে গণেশ টপ। যাই বলে। শ্রী অমরনাথজি যাত্রার সবথেকে কঠিন চড়াই হল গণেশ টপ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 14,800 ফুট উপরে। সেই জন্য অক্সিজেন লেভেল একদম কম। এই জন্য এখানেই এসে বেশিরভাগ বন্ধুরাই পথ ছেড়ে দেয়, আর পারে না, ঘোড়ায় উঠে পড়ে। যাই হোক, খুব কষ্ট করে আমরা এগিয়ে চলছি। এই যুদ্ধ আমাদের জয় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। গণেশ টপের লাস্ট কঠিন চড়াই। সামনে ওই উপরে যে টেন্ট দেখা যাচ্ছে, উপরে পাহাড়ের ওখানে উঠতে হবে। 14,800 ফুট হাইট, অক্সিজেন লেভেল একদমই নেই, খুবই কষ্ট। যাই বলে। মহাগণেশ টপ পার করার পর আর্মিরা বলেছিল, ইহা তাক আ গায়ে তো সমঝো জং জিত গায়ে। এই কথাতেই অনেকটা ভরসা পেয়ে গেলাম যে আজ পঞ্চতরণী অবধি চলে যাব, তাতে রাত হয় হোক, তবে পৌঁছপত্রী আমাদের 6টার মধ্যে পার করতে হবে। এটা হলো টার্গেট। শুধু ওঠাটা দেখাচ্ছি তাই নয়, এবার আবার নামা আর নামা। আর পিছনের পাহাড়টা ঠিক এইরকম টাইপের সৌন্দর্য নিয়ে রয়েছে, অসম্ভব এক সৌন্দর্য নিয়ে রয়েছে, বলার মতো নয়। পিছনে এখন শুধু নামছি নামছি নামছি, ডাউন ডাউন অ্যান্ড ডাউন। যাই বলে। আমরা পৌঁছে গেছি পৌষপত্রী। এখানে 6টার মধ্যে পৌঁছাতেই হতো, না পৌঁছালে আমাদের গেট বন্ধ করে দেবে আর সামনে যেতে দেবে না। খুবই সুন্দর সাজানো গোছানো পৌষপত্রী। এখানে বড় টেন্টও আছে, কিন্তু দেখার সময় নেই, হাতে মাত্র 10 মিনিট আছে। এর মধ্যে আমাদের এই গেট পার করতেই হবে। যাই বলে। 6:10 আমরা পৌষপত্রীর থেকে বেরিয়ে পড়েছিলাম। এটাই কপাল ভালো, কারণ 6টায় গেট ক্লোজ হয়, তখন বারণ করেনি। খানিক দূর আস্তে আস্তেই আমাদের সঙ্গে পুলিশ প্রোটেকশন দিয়ে দিয়েছে, আমাদেরকে লাস্ট অবধি ছেড়ে দিয়ে আসবে। একজন পুলিশ এসে অর্ধেক দিয়ে গেল, আবার আরেকজন এই যে পুলিশ আছে পিছনে, ইনি রিসিভ করে নিলেন। হ্যাঁ, ইনি আবার অর্ধেক ছেড়ে দিয়ে আসবেন, তারপর আবার আরেকজন হয়তো নেবেন রিসিভ করে। তা আমরাই হচ্ছি আজকের লাস্ট যাত্রী। ভালো লাগছে যে আমরা একদম চন্দনবাড়ি থেকে শুরু করে এই পঞ্চতরণী অবধি পায়ে হেঁটে পৌঁছাচ্ছি একদিনে। এটা অনেকের পক্ষেই সম্ভব না। আমি, হারান আর অরূপ, এই 3 জন আমরা এই অসাধ্য সাধন করলাম। এটা খুব কষ্ট হয়েছে, খুব, কিন্তু এখন খুবই ভালো লাগছে। যাই বলে। জয় বলে। আমাদের পিছনে আর কেউ ছিল না, এখন আমাদের পিছনে অনেক হয়ে গেছে। আমরা সব ওভারটেক করে চলে এসেছি অনেক আগে। পুলিশ এখন পিছনের লোকেদের সঙ্গে হয়েছে, দেখা যাচ্ছে পিছনে আরও আসছে। যাই বলে। কালকে টার্গেট আমাদের বাবার দর্শন করা। এখন আজ রাত্রে ঘুমটা ঠিকঠাক হলে হয়, শরীর যেন সুস্থ থাকে। বাবা ভোলেনাথের কাছে এই প্রার্থনাই করি যে সুস্থ রেখো, যেন অসুস্থ না হয় আজ রাত্রে। বলো শঙ্কর ভগবান মহাদেব কি জয়। রাত প্রায় 8টা, এখানে এখনো অন্ধকার নামেনি। আমরা আর 1 কিলোমিটার হলেই পৌঁছে যাব। এই যে পিছনে লাইট জ্বলতে দেখা যাচ্ছে, এই হলো পঞ্চতরণী বেস ক্যাম্প। হারান কই, হরপ কই? যুদ্ধ জয় করলাম একরকম। যাই হোক, সবই মহাদেবের ইচ্ছা। জয় ভোলেনাথ, জয় শিবশঙ্কর। যাই হোক, কালকে সকালে আমরা দর্শনে যাব এই আশাই করছি। জয় ভোলেনাথ, কালকে সকালে দর্শন। আজ 24/7/2024 আমরা পঞ্চতরণীর থেকে সকালবেলায় আবার হাঁটা শুরু করেছি গুফার উদ্দেশ্যে। আজকে এই দর্শন করব বা শ্রী অমরনাথজি গুফার দর্শন করে আমরা আজকেই মালতাল দিয়ে নিচে নামার চেষ্টা করব। নিচে নেমেও যাব হয়তো। তা এই হচ্ছে আমরা পঞ্চতরণী। এখানে রাত্রে আমরা ঢুকেছি হেঁটে, এখানে রাত্রে রেস্ট নিয়ে টেন্টে থেকে আবার এখন সকালবেলায় আমরা হাঁটতে হাঁটতে বেরোচ্ছি।
সকাল থেকেই হেলিকপ্টার সার্ভিস চালু হয়ে গেছে। হেলিকপ্টার আসছে পেহেলগাম থেকে এবং বালতাল থেকে। দুই দিক থেকে হেলিকপ্টার এসে পঞ্চতরণীতে পুণ্যার্থীদের নামিয়ে দিয়ে যাচ্ছে। কেউ চাইলে এক ট্রিপ হেলিকপ্টারও করতে পারে, আবার কেউ রাউন্ড ট্রিপও নিতে পারে। তবে হেলিকপ্টার কিন্তু পঞ্চতরণী অবধি শেষ। এরপরে বাকি যে রাস্তা আছে তার সবাইকে ট্রেক করে বা ঘোড়ায় চড়ে বা পালকিতে চড়ে এইভাবেই যেতে হবে হলিকেভ অবধি। যাই বলে আগে আগে চলতে থাকি। এই হলো পঞ্চতরণী বেস ক্যাম্প। আমরা এখানেই ছিলাম রাত্রিবেলায় টেন্টে। হেলিকপ্টার সার্ভিস শুরু হয়ে গেছে ভোর থেকেই। আর যারা পারছে না তারা ঘোড়ায় যাচ্ছে। টোটাল রাস্তায় হেঁটে কভারেজ করছি যাই বলে। ভীষণ মজা লাগছে, পুরো বরফের উপরে দাঁড়িয়ে রয়েছি। গ্লেশিয়ার এখনও কিছু বাকি আছে। দাঁড়িয়ে রয়েছি এই যে নিচে দাঁড়িয়ে আছে, এটাও বরফের উপরেই দাঁড়িয়ে আছি। এবং এই সাইডেও বরফ রয়েছে, রাস্তাটাও বরফেই রয়েছে, পিছনেও বরফ রয়েছে, এখনও অনেক বরফ রয়েছে। ভালো লাগছে, পুরো শক্ত পাথরের মতন হয়ে রয়েছে বরফ, দারুণ। যাই বলে আগাতে থাকি। দুই দিকেই বরফ, নিচেও বরফ। সাবধানে চলতে হচ্ছে, পা স্লিপ করছে। আবার আজকে উপরে ওঠার পালা শুরু। এই জুম করে দেখাই, এই যে এখান দিয়ে উঠে এই দিক দিয়ে সব লোক যাচ্ছে। অনেক উপরে ওঠে, অনেক উপরে। যাই বলে চলতে থাকি আস্তে আস্তে, ধীরে ধীরে। আর 3 কিলোমিটার বাকি আছে আমরা কেভ অবধি পৌঁছাতে। সঙ্গমের রাস্তা প্রায় চলে এসেছি। এইখানে আমাদের বালতাল থেকে যে রাস্তা আসছে সেই রাস্তা এই যে পিছনে দেখা যাচ্ছে, ওই রাস্তার সঙ্গে এইখানেই আমরা মিট করব। কেমন লাগছে সঞ্জয় হারান? যতটা সোজা মনে হবে ভাই অতটা না, কঠিন আছে। ঠিক আছে, কষ্ট করতে হবে, কষ্ট না করলে মনের জোর রাখতে হবে। মনের জোর সবচেয়ে বড় জোর। সব থেকে বেশি কষ্ট গণেশ টপ। গণেশ টপ কখনোই ভুলবো না। গণেশ টপ খুব টাফ। গণেশ টপ পার করতে পারলে আবার চলে আসা যায় পঞ্চতরণী অবধি। হর হর মহাদেব জয় বলে পৌঁছতে থাকি। আর একটুখানি বাকি আছে হলিকেভ, পৌঁছে গেছি প্রায়। হেলিকপ্টার নিচ দিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি উপর দিয়ে। এত রাস্তা খাটনির ফল প্রথম পেলাম বাবা শ্রী অমরনাথজির দর্শন। অনেকটা দূর থেকে হলেও প্রথম পেলাম এবং মনের মধ্যে এক বিশাল শান্তি নেমে এলো। আর মাত্র 2 কিলোমিটার। প্রায় পৌঁছে গিয়েছি। পিছনে একটা লাস্ট বড় গ্লেশিয়ার, খুবই বড়। আর পিছনে এই যে দেখা যাচ্ছে বাবা অমরনাথজির গুফা, প্লাস ঘোড়া এখানে স্ট্যান্ড আছে। খুব সুন্দর লাগছে। গ্লেশিয়ার, পুরো গ্লেশিয়ার জমে রয়েছে, এখনো আছে। অপেক্ষার অবসান শেষ হলো, চলে এসেছি বাবা অমরনাথজি এর গুফার সামনে একদম প্রায়। মোবাইলটা অ্যালাউড করবে না, আর সেই জন্য এখান থেকেই লাস্ট ছবি তুলে নিচ্ছি। এই যে হচ্ছে বাবার গুফা, প্রচুর সিঁড়ি আছে। কেউ কেউ বলছে 1000-2000, যাই হোক, যাই হয় হোক, সিঁড়ি বেয়ে উঠবো। এই হচ্ছে শ্রী অমরনাথজি বাবা বরফানি মহারাজ কি গুফা, মোক্ষধাম, প্রাকৃতিক ভবন, যা কিছু বলা যায়। এখানে কোনো মন্দির তৈরি হয়নি, একা একাই গুফা তৈরি হয়েছে।
তার মধ্যেই বরফের শিবলিঙ্গ তৈরি হয় প্রতি বছরই। জয় শ্রী বাবা অমরনাথ জি কি জয়, জয় বাবা বরফানি কি জয়, জয় ভোলেনাথ। একদম লাস্টের জায়গাটা এখনো অবধি এরকম এই বরফের মধ্যে দিয়েই হেঁটে যেতে হচ্ছে। এখনো বরফ আছে, বরফের মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে শেষ বাবার গুফা অবধি পৌঁছানোর জন্য। এদিকেও গ্লেশিয়ার আছে, প্রচুর প্রচুর গ্লেশিয়ার আছে উপরেও। আমরা হেঁটে যাচ্ছি এই যে, তাও বরফের উপর দিয়েই। এখনো উঠতে হবে অনেকটা, যাই বলে। यही झटका है लास्ट। तो वही बड़े तो बंदों खाने पड़ जाते हैं। বাবা অমরনাথের দর্শন করে আমরা খাওয়া দাওয়া করলাম ভান্ডারায়। এখানে প্রচুর ভান্ডারা, আমরা এই ভান্ডারাটায় খেলাম। খুব সুন্দর খাবার দাবার, ভাত, রাজমা, ডাল, তরকারি, রুটি, পায়েস, এত কিছু খাবার দাবার। যাই হোক, খেলাম, মন শান্তি হয়ে গেল। চারিদিকে ভান্ডারা, এখানেও ভান্ডারা আছে, যে এই পাশে, এ পাশেও ভান্ডারা। ভান্ডারা ডানে বায়ে প্রচুর ভান্ডারা। খাবার এখানে কিনে খেতে হয় না কাউকেই। এখানে খাওয়ানোর জন্য, ভগবানের প্রসাদ খাওয়ানোর জন্য প্রচুর ভান্ডারা এরকম লেগে আছে। এক একটা বিশাল ভান্ডারা বলে একটা ভান্ডারা আছে ওদের। 26টা ভান্ডারা অবধি দেখলাম টোটাল যাত্রার। যাই হোক, অমরনাথজির যাত্রা শেষ করে আমরা এখন বালতাল দিয়ে নামবো। 2-3 দিন একভাবে হেঁটে যাচ্ছি। কালকে হেঁটেছি 25 কিলোমিটার, আজকে হচ্ছে 15, নামতে হবে এখন 15 কিলোমিটার। আর বাবার মন্দির অবধি এসেছি 7 কিলোমিটার, 8 কিলোমিটার, মানে আজকেও প্রায় 15-8-23 কিলোমিটার। যাই বলে, বাবার ইচ্ছায় সব হচ্ছে, আমি কিছুই করছি না, সবই ভোলেনাথের ইচ্ছা, তার ইচ্ছাতে সব হচ্ছে। মনের অনেক দিনকার ইচ্ছা পূরণ হলো। জয় ভোলেনাথ, জয় বাবা অমরনাথ জি কি জয়। বালতালের রাস্তায় আমরা নামছি ঠিকই, কিন্তু রাস্তা প্রচুর ঢাল, লোকজনের উঠতে খুবই কষ্ট হয়। আর সেই সঙ্গে ঘোড়া আর মানুষ একসঙ্গে চলছে, সেই লেভেলের ধুলো, চোখ নাক মুখ বেঁধে নিয়ে নামতে হচ্ছে। জয় বলে। বালতালের রাস্তায় ডিস্টেন্সটা অনেকটাই কম, মাত্র 14 কিলোমিটার, কিন্তু রাস্তা অত্যাধিক ঢাল। সেই ঢালটা ওঠার সময়ও একই রকমভাবে পোহাতেই হবে। আর রাস্তায় অত্যাধিক ধুলো, যা বৃষ্টি হলে হয়ে যায় কাদা। এই জন্য বালতালের রুটটা ওঠার জন্য অ্যাভয়েড করাই ভালো। যে কঠিন রাস্তা, মনে হচ্ছে ধুলো ঝড় সৃষ্টি হয়ে গেল সারা রাস্তায়। এইরকমভাবেই চলছে সারা রাস্তা, ঘোড়ার পায়ের ধুলোর সঙ্গে মিশে। কারোর আর জামা কাপড় ইয়ে নেই, সব ধুলোয় সাদা, কঠিন ব্যাপার। যাই বলে, আমরা জয় শ্রী অমরনাথ জি 2024-এর সম্পূর্ণ ট্রেক কমপ্লিট করে আপাতত ডোমেল অবধি পৌঁছেছি। ডোমেল থেকে গাড়ি করে আমাদের বেস ক্যাম্পে ছেড়ে দেবে, এরকমই জানা যাচ্ছে বালতালের। যাই হোক, আমরা খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে বাবা শ্রী অমরনাথজির যাত্রা সম্পূর্ণ ট্রেক কমপ্লিট করলাম। 2 দিনে 48 কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি পুরো। চড়াই উতরাই করে কমপ্লিট করেছি। খুবই ভালো লাগলো।
जय श्री अमरनाथ जी की জয় জয়। বাবা বরফানি जय बाबा बर्फानी जय বরফানি। जय बाबा भोलेनाथ। হর হর মহাদেব। সম্পূর্ণ রাস্তা তুমিই নিয়ে গেছো, তুমি নিয়ে এসে দিলে, আমরা তো শুধু নিমিত্ত মাত্র। জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। দুটো করে মিনি বাস দিচ্ছে, এত লোকের ভিড় সামলানো যায়? কোনোভাবেই হয় না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বাস পাইনি, হাঁটা চললাম বালতালের উদ্দেশ্যে 3 কিলোমিটার। চলো যাই বলে। পেহেলগামের ভান্ডারাও ছিল, বালতালেও ভান্ডারা রয়েছে, তবে বালতালের ভান্ডারা এক একটা বিশাল বিশাল ভান্ডারা, প্রচুর ভান্ডারা, একের পর এক ভান্ডারা, শুধু ডেকেই যাচ্ছে আসুন খান আমাদের কাছে ভালো ভান্ডারা। সুন্দর বসার জায়গা অবধি ভান্ডারার ভিতরে, ভান্ডারা আর ভান্ডারা, প্রচুর ভান্ডারা, লাইটিং করা আছে সব ভান্ডারা। ভান্ডারা তো মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এক একটা সুন্দর সুন্দর বিয়ে বাড়ি উপলক্ষে সাজানো রয়েছে, এত সুন্দর। ভিতরে নাচ গান চলছে, আনন্দ, সব ভান্ডারা লাইটিং দিয়ে সাজানো। পরপর খাবার ফ্রি, যত রকম খাবার আছে, প্রচুর রকম খাবার, এত রকম খাবার আমরা চোখেও দেখিনি, আর রকম খাবারও আছে, দারুণ, খুব সুন্দর। জয় বলে। এবার এক নাম করা ভান্ডারা শুনেছিলাম আগে, চোখে দেখলাম, এলো দিল্লির বালা ভান্ডারা, সুসজ্জিত বিরাট ভান্ডারা। বাকি লাস্টটা 3 কিলোমিটার গাড়িতে আসার কথা ছিল, বাসে অত্যাধিক ভিড়, দাঁড়িয়ে থাকা ধৈর্য হয়নি। তা আমাদের আর 2 জন আগে এসেছিল, ওরা এসে টেন্ট নিয়ে নিয়েছে। আমরা বালতাল পৌঁছে গেছি, খুব সুন্দর টেন্ট, দারুণ টেন্ট। জয় ভোলে। জয় ভোলে। অমরনাথ যাত্রা এই অবধি সম্পূর্ণ হলো। খুব মোট ভালোভাবে আমরা 48 কিলোমিটার হাঁটাই হলো, কোনো কম হাঁটা হলো না। জয় ভোলেনাথ কি জয়, শঙ্কর ভগবান মহাদেব কি জয়।